ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি। আজকে আমরা সেল বায়োলজি এই বিশেষ টপিকের উপর 50 মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ ডিসকাশন আমরা করতে চলেছি। এই 50 কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনই এসএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে। তার কারণ হলো এই সেকেন্ড এসএলএসটি 2022 যেটা হতে চলেছে তার পূর্বাভাস অনুযায়ী এবার কিন্তু নেট কিংবা সেট এই দুটি এক্সামের উপর বেস করে বা এই দুটি এক্সামের কোশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করে যেহেতু এক্সাম নিতে চলেছে, তার জন্য আমরা সেল বায়োলজি এই পোর্শন থেকে মোস্ট 50 কোশ্চেনের এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার ডিটেলসে আমরা ডিসকাশন করব আজকে এই ভিডিওটির মাধ্যমে। তো আমরা আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রিপারেশানে প্রত্যেকটা টপিক ধরে আমরা ডিসকাশন করতে যাচ্ছি। তো যার কারণে যারা নতুন রয়েছে তারা অবভিয়াসলি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা এসএসসি রিলেটেড যে কোশ্চেন অ্যান্সারগুলো তার পাশাপাশি থিওরি এবং পিটি এই রিলেটেড বিভিন্ন ভিডিও দিয়ে থাকি যাতে প্রিপারেশনের জন্য সবার উপকার হয়। তো যাই হোক, আজকের এই সেশন শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, among the following statements above biological membranes the incorrect one is that they, অর্থাৎ বায়োলজিক্যাল মেমব্রেন সংক্রান্ত যে স্টেটমেন্ট দেওয়া রয়েছে তার মধ্যে কোনটি ইনকারেক্ট। তো অপশান 1 রয়েছে আর কোভ্যালেন্ট অ্যাসেম্বলিজ অফ লিপিড অ্যান্ড প্রোটিনস, অপশান 2 form selectively permeable barriers, option 3 may have channels and pumps, option 4 slow fluid like behavior। তো আমরা প্রথমে একটু থিওরির দিকে যাই। আমরা জানি যে বায়োলজিক্যাল মেমব্রেন যেটা লিপিড বাইলেয়ার নিয়ে গঠিত হয়, আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি এখানে। তো এই লিপিড বাইলেয়ারে দুটো টেল রয়েছে এখানে এবং একটা হেড পোর্শন রয়েছে। এই উপরে হেডটাকে বলা হয় হাইড্রোফিলিক হেড এবং নিচের যে টেলটাকে বলা হয় হাইড্রোফোবিক টেল। এই হাইড্রোফোবিক টেলে যে দুটো টেল রয়েছে তার মধ্যে একটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ যেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে, এবং আরেকটা যে টেল রয়েছে সেখানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ কার্বন কার্বনের মধ্যে কোনো জায়গায় সিঙ্গেলের বদলে ডাবল বন্ড প্রেজেন্স থাকবে, যার কারণে এখানে একটা ব্যান্ড ক্রিয়েট করেছে। অর্থাৎ একটা স্ট্রেট যেটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং যেটা ব্যান্ড সেটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এবং গ্লিসারলের সঙ্গে এখানে ফসফেট এবং কোলিন বলে একটি মলিকুলস রয়েছে, যার কারণে এটা হাইড্রোফিলিক ইন নেচার হয়ে থাকে। অপশান এর সাপেক্ষে এই প্রোটিন এবং লিপিড, অর্থাৎ যে লিপিড বাইলেয়ার তৈরি হয়, আমরা পড়েছি প্রোটিন লিপিড প্রোটিন, এই প্রোটিন এবং লিপিডের মধ্যে যে অ্যাসেম্বল দেখা যায় বা যে বন্ড দেখা যায়, ইট ইজ নট দ্য কোভ্যালেন্ট বন্ড। কারণ কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে ইকুয়াল শেয়ার অফ ইলেকট্রন এর জন্য কি হয়, প্রোটিন এবং লিপিডের মধ্যে বা কোনো দুটো মলিকুলের মধ্যে, সাপোজ এ এবং বি দুটো মলিকুলের মধ্যে স্ট্রং বন্ড দেখা যায়। এই ইকুয়াল শেয়ারিং অফ ইলেকট্রনের ক্ষেত্রে যে বন্ড ক্রিয়েট করে তাকে আমরা বলি কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড ইট ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট বন্ড যেটা দুটো মলিকুলসকে জুড়তে সাহায্য করে। কিন্তু লিপিড বাইলেয়ারের ক্ষেত্রে বা বায়োলজিক্যাল মেমব্রেনের ক্ষেত্রে যে প্রোটিন এবং লিপিডের মধ্যে যে বন্ড থাকে সেটা উইক বন্ড বা আমরা বলতে পারি নন কোভ্যালেন্ট বন্ড। এখানে কোনোভাবেই কোভ্যালেন্ট বন্ড আমরা দেখতে পাই না। তো যার কারণে অ্যান্সার হয়ে গেল অপশান 1। বাকিগুলো কেন হলো না? আমরা জানি বায়োলজিক্যাল মেমব্রেনের ক্ষেত্রে যে পারমিয়েবিলিটি, সেখানে কিন্তু সিলেক্টিভলি কিছু মলিকুল যারা মুভ করতে পারে বা যারা ট্রান্সপোর্ট করতে পারে। তো
বায়োলজিক্যাল মেমব্রেনের সাপেক্ষে অপশন 2 ইজ দ্য কারেক্ট। এবং অপশন 3 মে হ্যাভ চ্যানেলস অ্যান্ড পাম্পস, অবভিয়াসলি আমরা জানি বায়োলজিক্যাল যে মেমব্রেনে সেখানে প্রোটিন চ্যানেলস থাকবে এবং সিলেক্টিভ অনেক পাম্প থাকে যেগুলো বিভিন্ন মলিকুলসকে ট্রান্সপোর্ট করতে সাহায্য করে। তার পাশাপাশি অপশন 4 শো ফ্লুইড লাইক বিহেভিয়ার, অবভিয়াসলি যেহেতু মলিকুল ট্রান্সপোর্ট করবে তার জন্য এটা রিজিড না হয়ে গিয়ে ফ্লুইড লাইক বিহেভিয়ার আমরা দেখতে পাই। তো যার কারণে অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দ্য কোশ্চেন নাম্বার 1। আই হোপ সবাই বুঝতে পেরেছি আমরা। মুভ টু দ্য কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং লিপিডস উইল নট ফর্ম এ বায়োলজিক্যাল মেমব্রেন। তো কোশ্চেন 2 এর বাংলা মানে এই দাঁড়ালো যে বায়োলজিক্যাল মেমব্রেনের ক্ষেত্রে কোন লিপিড এই বায়োলজিক্যাল মেমব্রেন আমরা বায়োলজিক্যাল মেমব্রেনে দেখতে পাবো না। অপশন 1 ফসফেটাইডাইল ইথানোলামিন, অপশন বি বা অপশন 2 সেরিব্রোসাইট, অপশন 3 ট্রাইএসাইল গ্লিসারল, অপশন 4 স্পিঙ্গোমাইলিন। তো একটা বায়োলজিক্যাল মেমব্রেন বা একটা সেল মেমব্রেন যদি আমরা স্টাডি করি তো এখানে আমরা একটু আগে যেটা বললাম প্রোটিন লিপিড, প্রোটিনের যে স্ট্রাকচার সেখানে লিপিড বাইলেয়ার থাকে, তো এখানে ফ্যাটি অ্যাসিড থাকবে, গ্লিসারল থাকবে। তো তার পাশাপাশি আমরা যে লিপিডসগুলো দেখতে পাই তার মধ্যে ফসফেটাইডাইল কোলিন প্লাস ফসফেটাইডাইল ইথানোলামাইন, স্পিঙ্গোমাইলিন, ফসফেটাইডাইল সেরিন, ফসফেটাইডাইল ইনোসিটল এবং কোলেস্টেরল, এতগুলো লিপিড আমরা দেখতে পাই। তো এখানে অপশানের সাপেক্ষে ফসফেটাইডাইল ইথানোলামাইন অপশন 1 দ্যাট ইজ কারেক্ট। আবার সেরিব্রোসাইট এটাও দেখা যায় এবং স্পিঙ্গোমাইলিন এই লিপিডটাও আমরা দেখতে পাই, বাট এখানে কোনটা দেখতে পাওয়া যাচ্ছে না, নোট যেহেতু রয়েছে ট্রাইএসাইল গ্লিসারল এটা আমরা দেখতে পাই না, এর জন্য কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার হয়ে যাবে অপশন 3। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু উইথ রেসপেক্ট টু মেমব্রেন ফ্লুইডিটি অফ এ ফসফোলিপিড বাইলেয়ার। ওকে, তাহলে কোশ্চেন 3 মানে এই দাঁড়ালো যে একটা ফসফোলিপিড বাইলেয়ারের মেমব্রেন ফ্লুইডিটির জন্য রেসপেক্টিভ যে স্টেটমেন্টগুলো দেওয়া রয়েছে কোনটা সঠিক। অপশন পি রয়েছে ইনক্রিজ প্রপোর্শন অফ লং ফ্যাটি অ্যাসিড চেন ফ্যাটি অ্যাসিডস বিকজ ডিক্রিজ মেমব্রেন ফ্লুইডিটি। অপশন কিউ ইনক্রিজ ইন কোলেস্টেরল কন্টেন্ট ইনক্রিজ মেমব্রেন ফ্লুইডিটি, অর্থাৎ যদি কোলেস্টেরলের কন্টেন্ট যদি বেড়ে যায় ফ্লুইডিটি বেড়ে যাবে। অপশন আর ইনক্রিজ প্রপোর্শন অফ সিস আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস ইনক্রিজ মেমব্রেন ফ্লুইডিটি, অর্থাৎ যদি কোনো কারণে সিস আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের সংখ্যা ইনক্রিজ করে তাহলে মেমব্রেনের ফ্লুইডিটি বেড়ে যাবে। অপশন এস ইনক্রিজিং প্রপোর্শন অফ ট্রান্স আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ইনক্রিজ মেমব্রেন ফ্লুইডিটি, অর্থাৎ যদি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের প্রপোর্শন বেড়ে যায় তাহলে মেমব্রেনের ফ্লুইডিটি বেড়ে যাবে। তো এখানে যেহেতু ফ্লুইডিটি মেমব্রেনের বলা রয়েছে সেক্ষেত্রে আমরা বলতে পারি একটি মেমব্রেনের মধ্যে যদি লং চেন ফ্যাটি অ্যাসিড ডিক্রিজ করে মেমব্রেন ফ্লুইডিটি, এখানে প্রপোর্শন অফ লং চেন ফ্যাটি অ্যাসিড যদি ডিক্রিজ করে তাহলে মেমব্রেন ফ্লুইডিটি ইনক্রিজ করবে, ডিক্রিজ করবে, তাহলে অপশন পি ইজ দ্য কারেক্ট। ওকে, আবার তার পাশাপাশি এখানে অপশন নম্বর আর ইনক্রিজিং প্রপোর্শন অফ সিস আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যদি ইনক্রিজ করে যায় তাহলে মেমব্রেনের ফ্লুইডিটি ইনক্রিজ করবে। তো অপশন পি এবং আর বোথ কারেক্ট, যার জন্য অপশন 2 ইজ দ্য রাইট, অর্থাৎ পি এবং আর স্টেটমেন্ট বোথ আর রাইট। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট মুভস টু দ্য কোশ্চেন নাম্বার 4, গ্রোয়িং ইকোলাই সেলস, অর্থাৎ ইকোলাই সেলকে গ্রোয়িং করলে হোয়েন শিফটেড ফ্রম 30 ডিগ্রি সেন্টিগ্রেড টু 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা কি করছি ইকোলাই সেলকে গ্রো করার জন্য 30 ডিগ্রি থেকে শিফট করে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাই, মেনটেন্স দেয়ার মেমব্রেন ফ্লুইডিটি বাই মডিফাইং দ্য ফলোইং প্যারামিটার্স। ইট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এখানে একটা ইকোলাই ব্যাকটেরিয়া নেওয়া হয়েছে, তাকে গ্রো করার পর 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে মুভ করলে তার মধ্যে কি প্যারামিটার চেঞ্জ ঘটবে। তো এখানে
ফ্যাটি অ্যাসিড চেন লেন্থ এবং আনস্যাচুরেশন এই দুটো প্যারামিটার চেঞ্জ করবে, অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের চেন তার যে লেন্থ এবং আনস্যাচুরেশনের যে টাইপস অফ ফ্যাটি অ্যাসিড এই দুটো প্যারামিটার তার চেঞ্জ ঘটবে, কারণ তার টেম্পারেচার যেহেতু ডিক্রিজ করলো এই জন্য তার লেন্থ এবং আনস্যাচুরেশনের প্যারামিটার দুটো চেঞ্জ আমরা দেখতে পাবো। অপশন 2 কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, লিপিডস দ্যাট আর ফাউন্ড ইন বায়োলজিক্যাল মেমব্রেন। তো বায়োলজিক্যাল মেমব্রেনে যে লিপিড পাওয়া যায় আর এমফিপ্যাথিক ইন নেচার, অর্থাৎ বায়োলজিক্যাল মেমব্রেনে যে লিপিড পাওয়া যায় এমফিপ্যাথিক নেচার, অর্থাৎ দু ধরনের আমরা নেচার দেখতে পাই। এটা অপশন 1 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বাকিগুলো যেগুলো রয়েছে অর্থাৎ আর কমনলি রেফার টু এজ ট্রাইগ্লিসারলস কন্টেইনস অনলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটা তো হবেই না, কারণ সেখানে আনস্যাচুরেটেড এবং স্যাচুরেটেড দুটোই থাকে। অপশন 4 আর নর্মালি কোভ্যালেন্টলি অ্যাসোসিয়েটেড উইথ প্রোটিনস নট, এরা নন কোভ্যালেন্টলি অ্যাসোসিয়েশনে থাকে, যার কারণে লিপিড যে থাকে সেটা এমফিপ্যাথিক, অর্থাৎ দুটো লেয়ারের অর্থাৎ দুটো মেমব্রেনের লিপিডের যে নেচার দুটো ডিফারেন্স, যার কারণে অ্যান্সার হয়ে যাবে অপশন 1। কোশ্চেন নাম্বার 6, দ্য নেগেটিভ চার্জ অফ দ্য মেমব্রেন ইজ ডিউ টু, অর্থাৎ মেমব্রেন অর্থাৎ প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন বা বায়োলজিক্যাল মেমব্রেন এর যে চার্জ যদি আমরা দেখি তাহলে চার্জ হবে নেগেটিভ চার্জ। তার কারণ কি? তো তার কারণ রয়েছে এই ফসফেট গ্রুপের সঙ্গে যে সেরিন রয়েছে, তো সেরিনের চার্জটা নেগেটিভ হওয়ার কারণে এই ফসফোটাইডাইল সেরিন যেহেতু নেগেটিভ চার্জ, তার জন্য একটা মেমব্রেনের টোটাল চার্জ হয়ে যাবে কি নেগেটিভ। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, ট্রান্সপোর্ট অ্যাক্টিভিটিজ ইন সেল মেমব্রেন আর ক্যারিড বাই ড্যাশ। তো ট্রান্সপোর্ট যে অ্যাক্টিভিটিটা আমরা জানি প্রোটিন চ্যানেল তৈরি হয়, তো প্রোটিনের জন্য বা প্রোটিন চ্যানেলের জন্য মেনলি হয়ে থাকে। হোয়ার এজ ফ্লুইডিটি অফ দ্য মেমব্রেন ইজ মেনটেন বাই লিপিডস, অর্থাৎ লিপিডের জন্য তার ফ্লুইডিটি মেনটেন হয়। ওকে, তাহলে ট্রান্সপোর্ট আর রেসপন্সিবল ফর প্রোটিনস অ্যান্ড লিপিড আর রেসপন্সিবল ফর fluidity in nature of a lipid bilayer or biological membrane. Okay, option 4 is the correct answer for the question number 7. Question number 8, which of the following movements of phospholipids is catalyzed by the phospholipid translocators in the eukaryotic cell membrane? অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফসফোলিপিড এর একটা মুভমেন্ট লক্ষ্য করা যায় বাই দ্য ফসফোলিপিড ট্রান্সলোকেটর ইন দ্য ইউক্যারিওটিক সেল মেমব্রেনের ক্ষেত্রে, ওটাকে আমরা কি বলে থাকি? ওটা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট হিসাবে আমরা বলে থাকি, যখন একটা মেমব্রেন থেকে আরেকটা মেমব্রেনে লিপিডের যে ফসফোলিপিড যেটা সেটা যখন মুভ করবে, ওকে, সেটাকে আমরা কি বলি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ক্লিয়ার? ওই মুভমেন্টটাকে আমরা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলে থাকি। চলো কোশ্চেন নাম্বার 9, মার্ক দ্য কারেক্ট স্টেটমেন্ট ফর সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ। তো সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ এর ক্ষেত্রে যদি আমরা তার মেমব্রেনের স্ট্রাকচার দেখি, তাহলে এক্সটেরিয়র এবং সাইটোসল, অর্থাৎ সাইটোসলের বাইরে মেমব্রেন রয়েছে, অর্থাৎ ভিতরের সাইটোসল মেমব্রেন এবং এক্সটেরিয়র পার্ট। এখানে আমরা এই কোশ্চেনটাকে ভালো করে মনে রেখে দেবো, কারণ এই থিওরি রিলেটেড যে কোশ্চেনটা বারবার পরীক্ষার জন্য দিয়ে থাকে, বোথ নেট গেট সেট এবং বোথ এসএসসির জন্য। তো যার জন্য আমরা দেখে নেব যে Na+K+ এটিপিএইচ বা পাম, এই পামের ক্ষেত্রে তিনটে সোডিয়াম এক্সটেরিয়র বা আমরা বলতে পারি সেলের বাইরের দিকে মুভ করে, আর সেলের মধ্যে দুটো সোডিয়াম দুটো পটাশিয়াম এন্টার করে। তো এইভাবে তাদের ব্যালেন্সটা মেনটেন হয়, যার কারণে আমরা অপশান এখানে 2 এর সঙ্গে যাব, অর্থাৎ তিনটে সোডিয়াম এক্সুটেড অর্থাৎ বাইরের দিকে বেরিয়ে যায় এবং দুটো সোডিয়াম টেকেন ইন এভরি সেল, অর্থাৎ দুটো সোডিয়াম ভেতরে সেলের মধ্যে সাইটোসলের দিকে প্রবেশ করে। অর্থাৎ যখন তিনটে সোডিয়াম বাইরের দিকে বেরায়, ঠিক একই সময় দুটো K+ সাইটোসলের দিকে বা সেলের মধ্যে এন্টার করে। তো এই কারণে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট মুভস টু দ্য কোশ্চেন নাম্বার 10, the process by which a cell engulf large particulate matter is called। তো অবভিয়াসলি যেহেতু এখানে লার্জ পার্টিকুলেট ম্যাটার বলেছে, তো এই জন্য এখানে অপশন 4 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ ফেগোসাইটোসিস। অর্থাৎ ফেগোসাইটোসিসের মাধ্যমে কোনো লার্জ পার্টিকেলস মলিকুলকে এনগালফ করলে সেই প্রসেসকে আমরা কি বলে থাকি
phagocytosis process. Next, question number 11. Protein that helps other proteins to fold correctly. আমরা জানি যখন ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এমআরএনএ ট্রান্সক্রিপশনের মাধ্যমে, সেখান থেকে যখন ট্রান্সলেশন হয়ে প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিনের আবার মডিফিকেশন হয়ে থাকে। তাহলে সেই প্রোটিনের মডিফিকেশনের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আনফোল্ড একটা প্রোটিন, সেই আনফোল্ড প্রোটিন আবার এগ্রিগেট করতে পারে অনেকগুলো প্রোটিন মিলে, বা সেই আনফোল্ড প্রোটিন স্লো প্রসেসের মাধ্যমে ফোল্ডেড হতে পারে। তো পার্মানেন্টলি মানে সেটা ইউজ করার জন্য, বা ওই প্রোটিন যদি কোনো আনফাংশনাল হয় তাকে রিমুভ করে দেওয়া হয়, বাকি যদি থাকে সে প্রোটিনটাকে কারেক্টলি ফোল্ড করার জন্য চেপেরন নামে এক ধরনের প্রোটিন লাগে, যে কি করে প্রোটিন ফোল্ডিংয়ে সাহায্য করে। তো অবভিয়াসলি কোশ্চেন নাম্বার 11 এর অপশন 1 হয়ে যাবে কারেক্ট, অর্থাৎ চেপেরন। কোশ্চেন নাম্বার 12, প্রোটিওজোমস আর, প্রোটিওজোমস একটা প্রোটিন কমপ্লেক্স যেটা কিনা কি করে না রেকগনাইজ এবং ডিগ্রেড ইউবিকুইনেটেড প্রোটিনস। ওকে, প্রোটিওজোম এক ধরনের প্রোটিন কমপ্লেক্স যেটা ইউবিকুইনেশনে সাহায্য করে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট মুভস টু দ্য কোশ্চেন নাম্বার 13, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মডিফিকেশন লিডস টু প্রোটিন ডিগ্রেডেশনস। তো প্রোটিন ডিগ্রেডেশনে কোনটি সাহায্য করে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশন 1 মিথাইলেশন, অপশন 2 অ্যাসিটাইলেশন, অপশন 3 ফসফোরাইলেশন, অপশন 4 ইউবিকুইনেশনস। তো এখানে যখন কোনো প্রোটিনকে মডিফিকেশন করার দরকার পড়ে বা ডিগ্রেডেশন করার পড়ে, তখন তার সঙ্গে ইউবিকুইটিন একটা মলিকুলস এসে যুক্ত হয়ে যায়, আলটিমেট তাকে কি করে দেয়, ডিগ্রেডেশনে পাঠিয়ে দেয়। তো অবভিয়াসলি কোশ্চেন নাম্বার 13 এর অ্যান্সার হয়ে যাবে 4 ইউবিকুইনেশনস। কোশ্চেন নাম্বার 14, লাইসোজোমাল প্রোটিন টার্গেটিং টেক্স প্লেস থ্রু। লাইসোজোমাল প্রোটিন টার্গেটিং টেক্স প্লেস থ্রু, অর্থাৎ কার মাধ্যমে লাইসোজোমাল প্রোটিন টার্গেটিং হয়ে থাকে। তো আমরা এখানে একটা ফিগার দেওয়ার চেষ্টা করেছি, যেখানে ফার্স্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে 6 গোলগি অ্যাপারেটাসে, সেই গোলগি অ্যাপারেটাস থেকে আবার যাচ্ছে কি এন্ডোজমে, এবং তারপর থাকে লাইসোজোম, সেখান থেকে অনেক মডিফিকেশন হওয়ার পরে নিউক্লিয়াসের মধ্যে যাবে। তো তার জন্য কি হয় না, এই গোলগি অ্যাপারেটাসের পরে যে প্রোটিনটা রয়েছে তাকে ক্যাথরিন কোটেড এক ধরনের আবরণ তৈরি করে, যাকে আমরা কি বলি না ক্যাথরিন কোটেড, অর্থাৎ ক্যাথরিন কোটেড ভেসিকলস তৈরি করে, যার জন্য সেখান থেকে লাইসোজোমে এন্টার করবে। তো এই জন্য লাইসোজোমাল প্রোটিন টার্গেটিং টেক্স প্লেস থ্রু ক্যাথরিন কোটেড ভেসিকলস। অপশন 2 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15, টুনিকেমাইসিন ইজ এন ইনহিবিটর অফ। তাহলে টুনিকেমাইসিন এক ধরনের বলতে পারি আমরা ইনহিবিটার, যেটা গ্লাইকোসাইলেশনকে ইনহিবিট করে। গ্লাইকোসাইলেশন ইজ দ্য প্রসেস, এই প্রসেসটাকে ইনহিবিট করার জন্য যে ইনহিবিটার রয়েছে তার নাম টুনিকেমাইসিন। অপশন 1। কোশ্চেন নাম্বার 16, প্রোটিন ইনসারশন ইনটু দ্য মেমেলিয়ান এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মেমব্রেন ইজ টাইপিক্যালি। তো প্রোটিন ইনসারশন আমরা মেমেলিয়ানসের ক্ষেত্রে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর ক্ষেত্রে দেখতে পাই, সেটা মূলত কো ট্রান্সলেশন প্রসেস। এটাকে আমরা কি বলি, কো ট্রান্সলেশন প্রসেস। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অর্গানালস ইজ এনকোডেড বাই এ সিঙ্গেল মেমব্রেন। তো সিঙ্গেল মেমব্রেনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রথম যেটা রয়েছে রাইবোজোম, এটা নো মেমব্রেন, এখানে কোনো মেমব্রেন থাকে না, নো মেমব্রেন প্রেজেন্ট, অর্থাৎ মেমব্রেনলেস রাইবোজোম। মাইটোকন্ড্রিয়া ডাবল মেমব্রেন দেখা যায়, ডাবল মেমব্রেন দেখা যাবে, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা সিঙ্গেল মেমব্রেন আমরা দেখতে পাই, এবং সেন্ট্রোজোম এটাও মেমব্রেনলেস, অর্থাৎ এখানে মেমব্রেন দেখা যায় না, যার কারণে অপশন 3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সিঙ্গেল মেমব্রেন কোটেড অর্গানেলস এর নাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এর পাশাপাশি আমরা বলে রাখি, আমাদের প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের পিটি অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট প্লাস এসএলএসটি, সেকেন্ড এসএলএসটি লাইফ সায়েন্সের জন্য প্রিপারেশন দেওয়া হচ্ছে। আমাদের 15 তারিখ থেকে 15 আগস্ট থেকে ক্লাস শুরু হচ্ছে। তো যারা জয়েন হতে চায় তারা অবভিয়াসলি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে প্রিপারেশনের নেওয়ার জন্য। আমাদের অনলাইন ক্লাস নেওয়া হয়, এই অনলাইন ক্লাস
মূলত গুগল মিটে না হবে, গুগল মিট অ্যাপ্লিকেশানে না হবে। যারা ক্লাসে অ্যাবসেন্ট থাকবে প্রত্যেকেরই জন্য এই ক্লাসের রেকর্ডেড ভিডিও আমরা সেন্ড করব, ক্লাস নোট প্রোভাইড করা হবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা টপিকের জন্য মক টেস্ট নেওয়া হবে, মক টেস্ট। তো এর জন্য যারা নিজের নাম এনরোল করতে ইচ্ছুক তারা অবভিয়াসলি এই 7872794531 হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এবং তার পাশাপাশি এই সেকেন্ড এসএলএসটির জন্য প্রিপারেশানে নিজের নামকে নথিভুক্ত করতে হবে। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আজকের নেক্সট কোশ্চানে। কোশ্চান নাম্বার 18, ম্যাচ দ্য এন্টায়ার ইন গ্রুপ 1 উইথ ইন দ্য গ্রুপ 2। তো গ্রুপ 1-এ রয়েছে নিউক্লিয়াস অপশান পিতে, কিউতে রয়েছে স্পেরোজোমস, আর এ রয়েছে প্যারক্সিজোমস, এসে রয়েছে প্লাজমোডেসমাটা। গ্রুপ 2-তে এখানে লিপিড স্টোরেজ, 2-তে রয়েছে ব্রেকডাউন অফ ফ্যাটি অ্যাসিড, 3-তে রয়েছে ট্রান্সপোর্ট অফ ম্যাক্রোমলিকুলস এবং 4 নম্বর রয়েছে আরএনএর সিনথেসিস। আমরা প্রত্যেকটা রিজিন দিয়ে দেখানোর চেষ্টা করব যে কার সঙ্গে কোনটা বেস্ট ম্যাচ হবে। তো নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে নিউক্লিয়াসের মধ্যে আরএনএ সিনথেসাইজড হয়, অর্থাৎ এখানে ট্রান্সক্রিপশন প্রসেসটা নিউক্লিওলাসের মধ্যে হয়ে থাকে। ওকে, নিউক্লিওলাসের মধ্যে ট্রান্সক্রিপশন এই প্রসেসটা হওয়ার জন্য আরএনএ সিনথেসিস, যেহেতু আমরা জানি আর ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রসেসকে আমরা ট্রান্সক্রিপশন বলি, তো এই প্রসেসটা যেখানে হয়ে থাকে তার নাম কি? নিউক্লিওলাস। তো এই জন্য অপশান পি এর সঙ্গে 4। স্পেরোজোমস এখানে কি করে? লিপিড স্টোরেজে সাহায্য করে, লিপিড স্টোরেজে এখানে সাহায্য করছে বলে আমরা কি বলতে পারি যে এখানে স্পেরোজোমস হয়ে যাবে অ্যান্সার। অর্থাৎ কিউ এর সঙ্গে আমরা বলতে পারবো কার সঙ্গে না, লিপিড স্টোরেজের সঙ্গে জড়িত। প্যারক্সিজোমস অপশান আর, এর সঙ্গে আমরা জানি এটা ব্রেকডাউন অফ ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের ব্রেকডাউনের জন্য প্যারক্সিজম হচ্ছে দায়ী, R2। এবং প্লাজমোডেসমাটা ট্রান্সপোর্ট অফ ম্যাক্রোমলিকুলস, অর্থাৎ প্লাজমোডেসমাটা বেসিক্যালি প্রেজেন্ট ইন প্ল্যান্ট সেল ওয়াল and both that connect the cell to cell and that responsible for transport of macromolecules from one cell to another cell. So option 2 is the correct answer for question number 18. Next, move to the question number 19. The cellular organelles which function as the store of calcium ions is, অর্থাৎ কোন কোষীয় অঙ্গাণু যেটি ক্যালসিয়াম আয়নের স্টোরেজে সাহায্য করে। ওকে, তো অবভিয়াসলি কোশ্চেন হয়ে যাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে ক্যালসিয়াম স্টোরেজ থাকে। চলো কোশ্চেন নাম্বার 20, এখানে কিছু ফাংশন দেওয়া রয়েছে, তার স্ট্রাকচার হচ্ছে অর্থাৎ কোন স্পেসিফিক অর্গানালস দায়ী তার জন্য আমাদেরকে ম্যাচ করতে হবে। এটিও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা আমরা প্রিপারেশনের জন্য আলাদাভাবে স্টাডি করব। তো দেখো, ফাংশন রয়েছে প্রোটিন সিনথেসিস, ইন্টারসেলুলার ডাইজেশন, প্রোটিন সিক্রেশন, ম্যাক্রোমলিকুলার ট্রাফিক। এখানে যে অর্গানেলসগুলো দেওয়া রয়েছে তাদের নাম লাইসোজোম, রাইবোজোম, মাইক্রোটিবিউলস, মাইটোকন্ড্রিয়া এবং গোলগি অ্যাপারেটাস। তো প্রোটিন সিনথেসিস আর রেসপন্সিবল ফর রাইবোজোম, কারণ আমরা রাইবোজোমকে বলে থাকি প্রোটিন ফ্যাক্টরি। তো যেহেতু এখানে রাইবোজোম সিনথেসিস হয়, তো অবভিয়াসলি প্রোটিন সিনথেসিস আর রেসপন্সিবল ফর রাইবোজোম। এবং ইন্টারসেলুলার ডাইজেশন, এই ফাংশনের জন্য দায়ীকে লাইসোজোম, অর্থাৎ কোনো মলিকুলস বা কোনো প্রোটিন বা আদার্স কোনো সাবস্টেন্স যদি তাকে ডাইজেশন করার দরকার রয়েছে, তাহলে লাইসোজোমের মধ্যে সেই ডাইজেশনটা ঘটে থাকে। এই জন্য আমরা একে বলে থাকি কি সুইসাইডাল বেগ, যার পিএইচটা খুবই কম থাকে, সেখানে সমস্ত মলিকুলস গিয়ে ডাইজেস্ট হয়ে যায়। এবং তার পাশাপাশি প্রোটিন সিক্রেশন, এর সঙ্গে আমরা লিঙ্ক করব গোলগি অ্যাপারেটাসের সঙ্গে, অর্থাৎ প্রোটিন সিক্রেশন রেসপন্সিবল ফর গোলগি অ্যাপারেটাস। এবং ম্যাক্রোমলিকুলার ট্রাফিক, এটা বেসিক্যালি বলা হয়ে থাকে, আমরা বলতে পারি মাইক্রোটিবিউলকে, অর্থাৎ অপশান 4 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 20। নেক্সট মুভ টু দ্য কোশ্চেন নাম্বার 21, দ্য F0 F1 ATPase ইজ লোকেটেড ইন দ্য। তো আমরা সবাই জানি যে একটা মাইটোকন্ড্রিয়ার যখন আমরা স্ট্রাকচার ড্র করি, সেখানে দুটো মেমব্রেন থাকে, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেনটা ফোল্ড হয়ে গিয়ে সাইটোসলের দিকে অর্থাৎ ম্যাট্রিক্সের দিকে একটা ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি করে, যেটাকে আমরা বলি ক্রিস্টি। তো এই ক্রিস্টিতে আমরা কি দেখতে পাবো? কিছু F0 F1 পার্টিকেলস, টেনিস র্যাকেটের মতন। তার যদি স্ট্রাকচারটা আমরা দেখি,
তাহলে সেখানে আমরা কি দেখতে পাবো F01 F0 F1 পার্টিকেলস, তার মধ্যে ATPase প্রেজেন্স থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 21 এর ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন উইথ F1 এন্ড ফেসিং দ্য ম্যাট্রিক্স, অর্থাৎ এখানে F1 যে থাকে অর্থাৎ F1টা উপরে থাকে, নিচে থাকে F0, এই F1টা থাকবে তাহলে ম্যাট্রিক্সের দিকে, যার জন্য অপশন 4 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট মুভস টু দ্য কোশ্চেন নাম্বার 22, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সাবসেলুলার অর্গানালস, কোনটা সাবসেলুলার অর্গানালস নয়? তো নিউক্লিয়াস অবভিয়াসলি এটি সেলের ব্রেন নামে পরিচিত, এটা হচ্ছে কি একটা সেলের মধ্যে থাকবে। গোলগি অ্যাপারেটাস এটিও একটা সেলের অর্গানালস। ক্লোরোফিল এবং প্লাস্টিড, তো যেহেতু ক্লোরোফিল একটি পিগমেন্ট, ওকে পিগমেন্ট, তো এই জন্য এটি সাবসেলুলার অর্গানালস নামে পরিচিত নয়। বাকি তিনটে রয়েছে নিউক্লিয়াস, গোলগি অ্যাপারেটাস এবং প্লাস্টিড, বোথ আর দ্য সেল অর্গানালস, কিন্তু ক্লোরোফিল এক ধরনের পিগমেন্ট যেটা প্লাস্টিডে আমরা দেখতে পাই। তো এই জন্য নট এ সাবসেলুলার অর্গানাল হিসাবে অপশন 3 হয়ে যাবে ক্লোরোফিল রাইট অ্যান্সার। Question number 23, the lack of inner correlations between the genome size and genetic complexities among the various species is known as, অর্থাৎ কোন একটা জিনোম সাইজের উপর এবং জেনেটিক কমপ্লেক্সিটিজের জন্য দায়ী যে লিনিয়ার কোরিলেশন, সেটাকে আমরা কি বলি সি ভ্যালু প্যারাডক্স বলে থাকি। ওকে, সি ভ্যালু প্যারাডক্স। Nucleosomes are found in, nucleosome it is the structure of a basic প্রোটিন কম্বাইন্ড, অর্থাৎ একটা যখন হচ্ছে কি আরএনএ সরি ডিএনএ মলিকুলসগুলো প্যাকেজিং হয়, প্যাকেজিং, তো তার জন্য আমরা কি দেখতে পাই বেসিক যে ইউনিট তার নাম কি নিউক্লিওজোম, যেখানে হিস্টোন কোর অক্টামার থাকে, হিস্টোন কোর অক্টামার, এর সঙ্গে H1 প্রোটিন থাকবে, H1 হিস্টোন প্রোটিন থাকবে, তার সঙ্গে 146 বেস পেয়ার ডিএনএ থাকবে এবং এর সঙ্গে থাকবে লিঙ্কার ডিএনএ, লিঙ্কার ডিএনএ। এই সমস্ত কমপ্লেক্সকে একসঙ্গে বলা হয় নিউক্লিওজোম, নিউক্লিওজোম। এই নিউক্লিওজোম যেটা হিস্টোন কোরোটামারের বেসিক স্ট্রাকচারের সঙ্গে H1 প্রোটিন এবং 146 বেস পেয়ার অফ ডিএনএ এবং লিঙ্কার ডিএনএ মিলিত হয়ে তৈরি করে, এটা আমরা ইউক্যারিওটিক সিস্টেমে দেখতে পাবো, ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক। তো এখানে এসচেরিচিয়া কোলি ব্যাকটেরিয়া, এটা প্রোক্যারিওটস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটা ভাইরাসের ক্ষেত্রে আমরা নিউক্লিওজোম স্ট্রাকচার দেখতে পাবো না, রিকটেসিয়া ক্ষেত্রে দেখতে পাবো না, যেহেতু সেকারোমাইসিস সেরিবিসি ফাঙ্গি এটা ইউক্যারিওটস, তো এখানে আমরা দেখতে পাবো নিউক্লিওজোম স্ট্রাকচার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 25, হেটারোক্রোমাটিন, এটা আমরা জানি যে একটা ক্রোমোজোমের দুটো রিজিয়ন থাকে, একটাকে আমরা ইউক্রোমাটিন বলি, এটাকে বলি হেটারোক্রোমাটিন। তো হেটারোক্রোমাটিন রিজিয়নে কি থাকবে ফাংশনাল জিন থাকে, প্রেজেন্স থাকে, তো যার জন্য সরি ফাংশনাল জিন থাকে না, ফাংশনাল সরি হেটারোক্রোমাটিনে ফাংশনাল জিন অ্যাবসেন্ট থাকে এবং ইউক্রোমাটিনে ফাংশনাল জিন প্রেজেন্স থাকে। তো এই জন্য হেটারোক্রোমাটিন কনসিস্ট অফ অনলি এ ইনঅ্যাক্টিভ জিনস, অপশন 1 হয়ে যাবে কারেক্ট। চলো কোশ্চেন নাম্বার 26, ইন ইউক্যারিওটস সেন্ট্রোজোমস আর, তো সেন্ট্রোজোম ইউক্যারিওটিকের ক্ষেত্রে কি হয় কনস্টিটিউটিভলি হেটারোক্রোমাটিন রিজিয়ন, অর্থাৎ একটু আগে যেটা আমরা বলছিলাম ইউক্যারিওটিক রিজিয়নে হেটারোক্রোমাটিন রিজিয়নে সেন্ট্রোজোম প্রেজেন্স থাকে, যার কারণে এটা হয়ে যাবে কনস্টিটিউটিভলি হেটারোক্রোমাটিন রিজিয়ন। ওকে, চলো তারপর আমরা দেখব কোশ্চেন নাম্বার 27, দ্য কমন কম্পোনেন্ট ইন ক্রাস্টেসিয়ান এক্সোস্কেলেটন অ্যান্ড ফাঙ্গাল সেল ওয়াল ইজ, তো যারা ক্রাস্টেসিয়ান এক্সোস্কেলেটন অর্থাৎ যারা আর্থ্রোপোডস তাদের ক্ষেত্রে যে এক্সোস্কেলেটন থাকে এবং ফাঙ্গালের ক্ষেত্রে যে সেল ওয়াল থাকে, সেখানে যে নাইট্রোজেনিয়াস কার্বোহাইড্রেট প্রেজেন্স থাকে তার নাম কাইটিন, এই কাইটিন নিয়ে এদের সেল ওয়াল মেড আপ হয়, তো এই জন্য অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 28, সেলুলোজ, হেমিসেলুলোজ এন্ড প্যাকটিন টুগেদার মেক আপ দ্য ফর্ম অফ প্রাইমারি সেল ওয়াল। ওকে, প্রাইমারি ওয়াল অর্থাৎ সেল ওয়ালের ক্ষেত্রে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং প্যাকটিন নিয়ে প্রাইমারি ওয়াল মেড আপ করে। মাইক্রোটিবিউলস আর মেড আপ অফ ওয়ান অফ দ্য ফলোইং প্রোটিনস, মাইক্রোটিবিউলস এর ক্ষেত্রে যে প্রোটিন থাকে তার নাম কি টিবিউলিন প্রোটিন, টিবিউলিন প্রোটিন দিয়ে মাইক্রোটিবিউলস মেড আপ হয়। নেক্সট, মাইক্রোটিবিউলস ইজ ইনভলভড ইন, মাইক্রোটিবিউলস বেসিক্যালি যে ফাংশনটা করে থাকে সেটা হচ্ছে সেল ডিভিশন, অর্থাৎ সেল ডিভিশনের সময় মাইক্রোটিবিউলস
আর রেসপন্সিবল ফর সেল ডিভিশন এবং সেলের যে ক্রোমোজোম নাম্বারগুলোকে সেপারেট করার জন্য বা ডিভাইড করার জন্য মাইক্রোটিবিউলস রেসপন্সিবল। তো সেক্ষেত্রে আমরা মাইক্রোটিবিউলের ফাংশন হিসাবে সেল ডিভিশনে দেখতে পাই। অপশন 3 কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 31, দ্য মেকানিক্যাল এজেন্ট অফ সাইটোকাইনেসিস ইজ এ কন্ট্রাক্টাইল রিং অফ মাইক্রোফিলামেন্টস মেড অফ দ্য ফলোয়িং মেজর প্রোটিন। তো সাইটোকাইনেসিসের সময় কন্ট্রাক্টাইল রিং অফ মাইক্রোফিলামেন্টের ক্ষেত্রে যখন মেজর প্রোটিন হিসাবে প্লে করে অ্যাক্টিন। অ্যাক্টিন হচ্ছে কি মেজর প্রোটিন হিসাবে ফাংশন করে, তাছাড়াও টিবিউলিন থাকে, কিন্তু এখানে অ্যাক্টিন মেজর প্রোটিন হিসাবে ফাংশন করে, যার জন্য অপশন 2 রাইট। দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ফেজেস ডিউরিং মাইটোসিস। মাইটোসিস সেল ডিভিশনের ক্ষেত্রে আমরা জানি মানে প্রথমে প্রোফেজ, তারপর মেটাফেজ, তারপর অ্যানাফেজ, তারপর টেলোফেজ, এরপরে সাইটোকাইনেসিস হবে, সাইটোকাইনেসিস। আর এই যে প্রসেসটাকে পুরোটাকে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজকে বলা হয় ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস অর্থাৎ ডিভিশন অফ নিউক্লিয়াস, তারপর সাইটোপ্লাজমের ডিভিশন হবে, তাকে আমরা কি বলি সাইটোকাইনেসিস। ওকে, next moves to the question number 33. DNA was isolated from 3 samples of normal human cell. In each of these samples, cells were the different stages of cell divisions. Sample 1 এর ক্ষেত্রে cells were in the G2 phase, sample 2 cells were the anaphase, sample 3 ক্ষেত্রে cells were the telophase. তো এখানে DNA isolated from which of the following samples conforms the Chargaff rules? তাহলে এখানে ডিএনএ আইসোলেশনের ক্ষেত্রে আমরা বলতে পারবো প্রথমে স্যাম্পল 1 যেহেতু এখানে G2 ফেজে রয়েছে, তারপর স্যাম্পল 2 যেহেতু এটা অ্যানাফেজ ফেজে রয়েছে, তারপর হচ্ছে কি স্যাম্পল 3 যেহেতু এটা টেলোফেজ স্টেজে রয়েছে। এই জন্য অ্যান্সার হয়ে যাবে অপশন 4। ইন ইউক্যারিওটস ইউক্রোমাটিন রেপ্লিকেটস প্রিডমিনেন্টলি ডিউরিং, অর্থাৎ ইউক্যারিওটের ক্ষেত্রে যে ক্রোমাটিনগুলো প্রিডমিনেন্টলি ডিভিশন করে আর্লি এস ফেজে। অবভিয়াসলি আমরা জানি সেল সাইকেলের ক্ষেত্রে যে ইন্টারফেজের পোর্শন রয়েছে, সেল সাইকেল এটাকে আমরা দুভাগে ভাগ করি, এটা ইন্টারফেজ, আই ফেজ, এটা এম ফেজ। এই ইন্টারফেজের ক্ষেত্রে রয়েছে তিনটে, G1, S এবং G2। এই এস ফেজে কি হয় না ডিএনএ রেপ্লিকেট করে, অর্থাৎ ডুপ্লিকেশন করে, রেপ্লিকেশন হয়ে থাকে। তো তার জন্য ইউক্রোমাটিন যে পোর্শনটা রয়েছে রেপ্লিকেট করছে আর্লি এস ফেজে। অবভিয়াসলি অ্যান্সার হয়ে যাবে কোশ্চেন নাম্বার 34 এর অপশন 1। কোশ্চেন নাম্বার 35, দ্য স্টেজ অফ সেল সাইকেল হোয়ার দ্য সেল ইজ প্রিপেয়ারিং টু বিং ডিএনএ রেপ্লিকেশন ইজ কল্ড। তো একটু আগেই আমরা বললাম যে সেল সাইকেলের ক্ষেত্রে যে আই ফেজ রয়েছে অর্থাৎ ইন্টারফেজ রয়েছে, তার সিকোয়েন্স যদি আমরা দেখি G1, S, তারপর রয়েছে G2, তারপর এম ফেজ। তো এখানে এস ফেজে যেহেতু ডিএনএ রেপ্লিকেট করছে, তার আগে প্রিপারেশন শুরু হয় G1 ফেজে, তারপর এস ফেজে গিয়ে ডিএনএ রেপ্লিকেট করে। তো সেই জন্য G1 হয়ে যাবে ডিএনএ রেপ্লিকেশনের প্রিপারিং ফেজ। অপশন 1 G1। কোশ্চেন নাম্বার 36, হুইচ ইজ দ্য কারেক্ট অর্ডার অফ ইভেন্টস। তো এখানে যেটা দেওয়া রয়েছে মিওসিস সেল ডিভিশনে আমরা জানি মিওসিসকে মিওসিস 1 এবং মিওসিস 2 এই দুটো স্টেপে ভাগ করা হয়। মিওসিস 1-এ আবার 4টে স্টেজ দেখা যায়, অর্থাৎ প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1। আবার মিওসিস 2-কে আবার ভাগ করা হয় প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। এই মিওসিস 1-এ 5টি সাবস্টেজ দেখা যায়, এটা লেপ্টোটিন, জাইগোটিন, পেকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। তো এখানে যে সিকোয়েন্স অর্ডার রয়েছে তাহলে প্রথমে হয়ে যাবে লেপ্টোটিন, তারপর জাইগোটিন, তারপর লেপ্টোটিন, জাইগোটিন, পেকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। তো এই জন্য অপশন 1 হয়ে যাবে কারেক্ট অর্ডার। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা রয়েছে পেকাইটিন, কারণ এখানে ক্রসিং ওভার ঘটে থাকে, চলো কোশ্চেন নাম্বার 37, সেগ্রিগেশন অফ এলিলস টেক্স প্লেস ডিউরিং দ্য ফলোয়িং স্টেজ অফ মিওটিক ডিভিশনস। তো একটু আগে যেটা আমরা বলছিলাম, তো মিওসিস 1-এর ক্ষেত্রে, অ্যানাফেজ 1-এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না এলিলসগুলো দুদিকে মুভ করে দেয়, প্রত্যেকটা এলিল দুদিকে চলে যায়। অর্থাৎ সেল ডিভিশনের সময় অ্যানাফেজ 1-এ আমরা দেখতে পাই কি
যে এলিল সেগ্রিগেশন লক্ষ্য করা যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 38, মিওটিক সেল ডিভিশন রেজাল্ট ইন টু সেলস দ্যাট হ্যাভ, মিওটিক সেল ডিভিশনের ক্ষেত্রে কি হয়, কোন একটা ডিপ্লয়েড সেল সেখান থেকে 2n হতে পারে, কিংবা একটা হ্যাপ্লয়েড সেল সেখান থেকে হ্যাপ্লয়েড হতে পারে। তো অবভিয়াসলি এখানে মিওটিক সেল ডিভিশনের ক্ষেত্রে মাইটোটিক সেল ডিভিশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, 2n ক্রোমোজোমস আর জেনেটিক্যালি আইডেন্টিক্যাল, অর্থাৎ যে দুটো সেল তৈরি হবে তাদের যে ক্রোমোজোমগুলো জেনেটিক্যালি বোথ আর আইডেন্টিক্যাল হবে, এখানেও দুটো ক্রোমোজোমগুলো আইডেন্টিক্যাল হবে। তো যার কারণে অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 39, হুইচ অফ দ্য ফলোইং প্রপার্টিজ ইজ কমন টু অল সাইটোস্কেলেটাল মোটর প্রোটিনস লাইক কাইনেসিনস, ডাইনেইনস এবং মায়োসিনস। তো এই যে প্রোটিনগুলোর কথা বলা রয়েছে যারা সাইটোস্কেলেটাল মোটর প্রোটিন নামে পরিচিত, এদের ক্ষেত্রে আমরা যে প্রপার্টিজ দেখতে পাই তার নাম এটিপিএজ অ্যাক্টিভিটি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 40, পোরিনস। পোরিনস এক ধরনের আমরা বলতে পারি চ্যানেলস, যেটা কিনা হাইড্রোফিলিক মলিকুলসকে পাস করার জন্য মাইটোকন্ড্রিয়ার ওয়ালে আমরা মেমব্রেনে দেখতে পাই। তো এই কারণে পোরিনস ইম্পর্টেন্স কেন, যেহেতু হাইড্রোফিলিক মলিকুলস, আমরা যখন সেলের মেমব্রেনের স্ট্রাকচার দেখছিলাম সেখানে বলছিলাম যে যে হেড রয়েছে এই হেডটা হাইড্রোফিলিক, আবার যে টেলটা রয়েছে সেটা হাইড্রোফোবিক। তো এখানে হাইড্রোফিলিক মলিকুলস ডিরেক্টলি পাস করতে পারবে না, যখন পোরিনস ক্রিয়েট করছে এখানে পোরিনসের মধ্য দিয়ে হাইড্রোফিলিক মলিকুলস পাস করার জন্য পোরিনস প্রেজেন্স থাকবে। এটা বেসিক্যালি আমরা মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে দেখতে পাই। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 41, স্পার্ম ডিএনএ ইজ কভার্ড বাই, অর্থাৎ স্পার্মের ডিএনএ যার দ্বারা আবৃত থাকে তার নাম প্রোটামাইন্স। প্রোটামাইন্স এক ধরনের প্রোটিনস, এটা স্পার্মের ডিএনএ কে কভার করে রাখে। কোশ্চেন নাম্বার 42, কোলেস্টেরল কন্ট্রিবিউটস টু হুইচ অফ দ্য ফলোইং প্রপার্টিজ অফ বায়োলজিক্যাল মেমব্রেনস। তো এখানে কোলেস্টেরল আমরা জানি যে প্রোটিন লিপিডের যে মেমব্রেন থাকে লিপিড বাইলেয়ারের ক্ষেত্রে, তো তার মাঝখানে যে কোলেস্টেরল থাকে তার মূল কাজ মেমব্রেনকে রিজিডিটি প্রদান করা, কারণ লিপিডের জন্য ফ্লুইডিটি অর্থাৎ সেটা নরম হয়, এবং রিজিডিটির জন্য দায়ীকে কোলেস্টেরল ফর রিজিডিটি। নেক্সট কোশ্চেন নাম্বার 43, হুইচ অফ দ্য ফলোইং বায়োকেমিক্যাল রিয়াকশন ইজ মোস্ট কমনলি ইউটিলাইজড বাই লিভিং সেলস টু প্রোপাগেট ইন্ট্রাসেলুলার সিগন্যাল। তো এখানে যে বায়োকেমিক্যাল রিয়াকশনের জন্য মোস্টলি ইন্টারসেলুলার সিগন্যাল হিসাবে আমরা ফসফোরাইলেশন প্রসেসটাকে দেখতে পাই। ফসফোরাইলেশন হবে মোস্ট কমন একটা প্রসেস যেখানে আমরা বায়োলজিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে দেখতে পাই। কোশ্চেন নাম্বার 44, হুইচ অফ দ্য ফলোইং অর্গানেলস or structure is primarily involved in the synthesis of oil, phospholipids and steroids. তো obviously স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ER, এটা টু টাইপস রয়েছে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা রয়েছে তার কাজ লিপিড সিনথেসিস করা, এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে যেহেতু প্রোটিন রয়েছে, রাইবোজোম রয়েছে, এই জন্য প্রোটিন সিনথেসিস করা। তো এখানে যেহেতু ওয়েল, ফসফোলিপিডস এবং স্টেরয়েডস বোথ আর ক্লাসেস অফ লিপিডস, এই জন্য স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 45, দ্য অ্যাক্টিভিটি অফ সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ ইজ রেগুলেটেড বাই প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ সাইক্লিনস। কোনোভাবেই আমরা বাকি অ্যান্সারের দিকে যাব না, কারণ প্রেজেন্স বা অ্যাবসেন্সের সাইক্লিনের উপর ডিপেন্ড করছে না। তো যার জন্য সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ রেগুলেটেড বাই প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ সাইক্লিন। নেক্সট কোশ্চেন নাম্বার 46, এটা গ্রুপ কোশ্চেন রয়েছে। গ্রুপ 1 রয়েছে সাইটোপ্লাজমিক মেমব্রেন, ফ্লাজেলাম, সেলুয়াল এবং রাইবোজোম। এদের ফাংশনগুলো রয়েছে প্রোটিন সিনথেসিস, পেপটিডোগ্লাইকেন, ফসফোলিপিড বাইলেয়ার এবং মোটিলিটি অফ সেল। তো সাইটোপ্লাজমিক মেমব্রেন আমরা জানি এটা ফসফোলিপিড বাইলেয়ার নিয়ে গঠিত হয়। ফ্লাজেলাম এটা হচ্ছে মোটিলিটি অফ সেল অর্থাৎ লোকোমোশনের সঙ্গে জড়িত। সেলুয়াল যেটা পেপটিডোগ্লাইকেন অর্থাৎ ব্যাকটেরিয়ার সেলুয়ালের কম্পোজিশন, এবং রাইবোজোম যেটা প্রোটিন সিনথেসিসের সঙ্গে ইনভলভ, এই জন্য অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 47, এখানেও রয়েছে কিছু মলিকুলস বা কিছু অর্গানালস, তার সঙ্গে তার ফাংশন। প্রথমে রয়েছে P53, এক ধরনের প্রোটিন যেটা রেসপন্সিবল ফর অ্যাপোপ্টোসিস অর্থাৎ নর্মালি সেল ডেথ, এবং রয়েছে লাইসোজোম যেটা বেসিক্যালি কি কাজ করে না হাইড্রোলাইসিস অফ পলিস্যাকারাইডস, এবং টিবিউলিন যেটা রেসপন্সিবল ফর
টিবিউলিন বেসিক্যালি রেসপন্সিবল ফর ক্রোমোজোম সেগ্রিগেশন এবং হিস্টোন যেটা ডিএনএ প্যাকেজিং, যার কারণে অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 48, দ্যাট ইজ হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট বায়োলজিক্যাল মেমব্রেন ইজ নট ট্রু। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনটা নট ট্রু বায়োলজিক্যাল মেমব্রেন সংক্রান্ত। তো দে আর সিমেট্রিক্যাল বিকজ অফ দ্য সিমেট্রিক্যাল নেচার অফ দ্য লিপিড বাইলেয়ার, এটা নট ট্রু। কারণ আমরা একটু আগেই যে কোশ্চেনগুলো ডিসকাস করেছিলাম তার মধ্যে একটা কোশ্চেন ছিল যেটা নন সিমেট্রিক্যাল, অর্থাৎ এমফিটেরিক বা এমফিপ্যাথিক। তো এই জন্য এটা নন সিমেট্রিক নেচার হবে, লিপিড বাইলেয়ারের ক্ষেত্রে সিমেট্রিক হয় না, এই জন্য এটা নট ট্রু হয়ে যাবে অপশন 3। 49, the gene for which of the following would be considered a proto-oncogenes। proto-oncogenes নামে আমরা জানি proto-oncogen ওয়ান ধরনের ইনঅ্যাক্টিভ জিন, যদি কোনো কারণে সেটা মিউটেশনের উপস্থিতি যায় তাহলে অঙ্কোজিনে পরিণত হয়ে যাবে। তো সেটা কনসিডার করা হয় রেস প্রোটিনকে, অর্থাৎ রেস ইজ দ্য considered as a proto-oncogenes। Question number 50, it is the last question of our session. With regards to p53 tumor suppressor gene, which of the following statement is false? তো টিউমার সাপ্রেসার যে জিন রয়েছে p53 টিউমার সাপ্রেসার জিন, তো এটা লোকেটেড থাকে ক্রোমোজোম নাম্বার 17 এ, ইট ইজ কারেক্ট। ইট ইজ এনকোডেড 53 কিলোডাল্টন প্রোটিন, ইট ইজ অলসো কারেক্ট অপশন। এবং এখানে অপশন 3 বলেছে ইট হোল্ডস দ্য সেল সাইকেল ইন দ্য G1 ফেজ, এটাও কারেক্ট। বাট এখানে যেটা অপশন 4 রয়েছে বোথ কপিজ অফ জিন মাস্ট বি মিউটেটেড ফর লস অফ ফাংশন, এটা আমরা সঠিক বলবো না, ফলস স্টেটমেন্ট। বাকিগুলো যেগুলো রয়েছে অর্থাৎ যখন p53 চেক পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি ডিএনএ ড্যামেজ হলে p53 ইনক্লুড হয়, এই রিক্রুট হওয়ার পরে সেই সেল সাইকেল অ্যারেস্ট বা ডিএনএ রিপেয়ার অ্যাপোপ্টোসিস করে থাকে, বেসিক্যালি অ্যাপোপ্টোসিসের জন্য দায়ী। আর বাকি স্টেটমেন্টগুলোর সঙ্গে কোশ্চেন নাম্বার অপশন 4 ইট ইজ দ্য রং স্টেটমেন্ট। আই হোপ আমরা 1 to 50 কোশ্চেন যে এই সেশনে ডিসকাস করলাম এটি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট থাকবে। সবাই কেয়ারফুলি আমরা সমস্ত কোশ্চেন প্র্যাকটিস করব। থ্যাংক ইউ।